জীবনে তো আমরা অনেক রকমের রিভেঞ্জ থ্রিলার মুভি দেখেছি, কিন্তু আজ যে রিভেঞ্জ থ্রিলার মুভিটা নিয়ে এসেছি সেটা বাকি সবগুলোর তুলনায় অনেকাংশে একটা মাস্টারপিস। আজকের এই মুভিটা আমাদের রিভেঞ্জ কত প্রকার ও কী কী তা একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যাবে, সাথে শিখিয়ে যাবে অনেক কিছু। বলছিলাম 4টা ভিন্ন ভিন্ন কাহিনী নিয়ে নির্মিত তামিল ফ্যান্টাসি রিভেঞ্জ থ্রিলার মুভি আধারমা কাদাইগালের কথা। শুরুতে বলে রাখি, এই মুভিতে 4টি আলাদা আলাদা কাহিনী দেখানো হয়েছে, যেগুলো গল্পের দিক দিয়ে একটার সাথে অন্যটার কোনো মিল না থাকলেও প্রতিটা কাহিনী মিনিংসের দিক দিয়ে কিন্তু অনেক কিছু শিখিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক 1 নম্বর কাহিনী দিয়ে। মুভির শুরুতেই আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা কিছু লোকের হাত থেকে বেঁচে পালাচ্ছিল। এই লোকটা ছিল মূলত একজন লোকাল ডন। যে লোকগুলো তার পিছু নিচ্ছিল তারা একেবারে তাকে জানে মেরে ফেলার জন্য তাড়া করছে। এই ডনের নাম ছিল জগন্নাথ। তো যারা জগন্নাথের পিছু করছে তারা এক পর্যায়ে গিয়ে তাকে ধরে ফেলে। জগন্নাথকে তারা অনেক খারাপভাবে মারধর করে। জগন্নাথ যদিও তাদের সাথে লড়াই করার অনেক চেষ্টা করছিল, কিন্তু এরা সংখ্যায় অনেকজন। এরা মারতে মারতে জগন্নাথের একেবারে খারাপ অবস্থা বানিয়ে দেয়। ঠিক ওই সময় সেইখানে জগন্নাথের লোকজন এসে তাকে বাঁচাতে শুরু করে। ওই লোকগুলোর সাথে ফাইট করতে শুরু করে তারা। যারা জগন্নাথকে মারছিল তারা তাড়াতাড়ি সেখান থেকে পালাতে শুরু করে। এরপর জগন্নাথের লোকজন তাকে বাঁচিয়ে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যায়। কিন্তু ডক্টর জগন্নাথের অবস্থা দেখে বলে তার অবস্থা এতটাই খারাপ, এখনও ক্লিয়ারলি কিছু বলা যাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত তার হুঁশ আসছে ততক্ষণ পর্যন্ত তার জীবন রিস্কে আছে। 3 দিন মতো তাকে অবজারভেশনে রাখতে হবে, যা বলার তারপরই বলা যাবে। তো এখানে আমাদের হসপিটালে এই নার্সের সাথে পরিচয় হয়। এর নাম হচ্ছে প্রিয়া। তো জগন্নাথকে 3 দিনের জন্য অবজারভেশনে রেখে তার দেখাশোনা করার দায়িত্বটা প্রিয়াই নেই, যার জন্য অবশ্য প্রিয়ার কুলিক আরেকজন নার্স তাকে বলছিল এই জগন্নাথ লোকটা অনেক ডেঞ্জারাস একটা লোক, তুমি তাকে দেখাশোনা করার দায়িত্ব নিয়েছ না, দেখবে তুমি নিজেই বিপদের মধ্যে পড়ে যাবে। এই গুন্ডা জগন্নাথ এবং তার লোকজন মিলে অনেক বেকসুর লোকদের ধরে ধরে মেরে ফেলেছে, সাথে অনেক মেয়ের জীবনও নষ্ট করেছে তারা। দেখেও সাবধান, যদি কোনো রকম তুমিও তাদের নজরে এসে যাও তাইলে তারা কিন্তু তোমাকেও ছাড় দিবে, এটার কোনো গ্যারান্টি নেই। আমরা তো ফ্রেন্ড হিসেবে তোমাকে এটাই বলবো, না হয় সেইখান থেকে তোমার ডিউটিটা সরিয়ে নাও, না হয় এই জগন্নাথ হুঁশে আসার আগে আগেই তুমি নিজে তাকে শেষ করে দাও। এটা শুনে প্রিয়া বলে জগন্নাথ বাইরে কেমন লোক কী করে না করে তা আমার দেখার বিষয় না, কিন্তু এখানে হসপিটালে সে আমার পেশেন্ট, এটা আমার দায়িত্ব তার খেয়াল রাখা, তাকে সুস্থ করে তোলা। সে যেই হোক আমার ডিউটি আমাকে করতেই হবে। এসব বলে প্রিয়া তার ডিউটিতে শুরু করে, কিন্তু তার কুলিকরা তাকে যেগুলো বলেছে ধীরে ধীরে গিয়ে সেইগুলোই সত্যি হচ্ছে। কারণ জগন্নাথের ছেলেগুলোর মধ্য থেকে একজনের নজর পড়েছে প্রিয়ার ওপর। সে হরহামেশা প্রিয়াকে খারাপ নজরে দেখতে শুরু করে। এমনকি প্রিয়া যখন রাতে ডিউটি শেষ করে বাসার দিকে যেত তখন তার মনে হতো কেউ যেন তাকে ফলো করছে। মূলত এগুলো জগন্নাথের ছেলেগুলোরই কাজ। যে একদিন রাতে প্রিয়া যখন ডিউটি শেষ করে বাসায় আসে তখনই তার বাসায় তার সাথে দেখা করার জন্য কিছু লোক এসে হাজির। লোকগুলো সে প্রিয়াকে পরিচয় দিয়ে বলতে শুরু করে আমরাই মূলত জগন্নাথের উপর হামলা করিয়েছিলাম, কারণ জগন্নাথ আমাদের পরিবারের 4 জনের উপর হামলা করে ভয়ানকভাবে তাদেরকে মেরে দিয়েছিল। এর জন্য আমরা তার থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। হামলা করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত বেঁচে গেল। শুনেছি তুমি তার সেবা যত্ন করে তাকে সুস্থ করে তুলছ, এটা তুমি একদমই ঠিক করছো না, কারণ এ কোনো ভালো লোক না। আমরা চাই এই রাক্ষসটাকে তুমি নিজের হাতে শেষ করে দাও। তেমন কিছু করতে হবে না, শুধু তার অক্সিজেনটা অফ করে দিলে কাজ শেষ। আর এই কাজটা করলে তোমার আরও পুণ্য হবে, আর আমরা তোমাকে এই কাজের বিনিময়ে অনেকগুলো টাকা দেওয়ার জন্য রাজি আছি। এটা শুনে প্রিয়া তাদের উপর ক্ষেপে যায়, বলে সে কারো কথায় কোনোদিনও এরকমটা করতে পারবে না। তার কাজ হচ্ছে মানুষের যান বাঁচানো, মানুষের যান নেওয়া না। আপনারা এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না। এই লোকগুলোর মধ্য থেকে সুরেশ নামের এই লোকটা প্রিয়াকে বলে তুমি আমাদের কাজটা করো বা না করো, কিন্তু আমি জগন্নাথকে মারবই মারব, যতই তাকে বাঁচানোর চেষ্টা করো না কেন, পারবে না। এ বলে তারা প্রিয়ার বাসা থেকে চলে যায়। সিন শিফটের পরের দিন জগন্নাথের হুঁশ এসেছে, সে নাকি এখন বিপদমুক্ত। ডক্টর জানিয়ে দেয় কিছুদিনের মধ্যে সে আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। ব্যাস আর কয়েকদিন তাকে হসপিটালে থাকতে হবে শুধু। এদিকে জগন্নাথ যে হুঁশ এসেছে এই খবর পেয়ে তার লোকগুলো তারা ধুমধাম করে পার্টি করতে শুরু করে দেয়। গোলা বারুদ ফাটিয়ে নাচে গানা করতে শুরু করে, রাস্তায় ধরে ধরে লোকজনদেরকে মিষ্টি খাওয়াতে শুরু করে, এইসবই করছিল আর কি। তখনই আমরা হসপিটালের ভিতর দেখি সুরেশ নামের ওই লোকটা অ্যাক্সিডেন্টের নাম করে হসপিটালে অ্যাডমিট হয়েছে। মানে ওই সুরেশ আর কি, যে কাল রাতে প্রিয়ার বাসায় গিয়ে তাকে বলেছিল না যে সে জগন্নাথকে মারবেই। তো প্ল্যানিং করে জগন্নাথকে মারার জন্যই সে নাটক করে এখানে অ্যাডমিট হয়েছে। এখন সুরেশকে হসপিটাল দেখে প্রিয়া তো পুরোপুরি শকড হয়ে যায়,
তার ভয় করতে শুরু করে এ কোনো জগন্নাথকে মেরে দেয় কিনা। কিন্তু কেউ কাউকে কিছু বলে না। প্রিয়া তার মতো করে তার কাজ করছে। এর পরের সিনে প্রিয়া যখন জগন্নাথকে মেডিসিন দেওয়ার জন্য তার রুমে যায়, তখনই ওই কথাটাই সত্যি হয়। অর্থাৎ প্রিয়ার উপর জগন্নাথের খারাপ নজর পড়েছে। প্রিয়াকে সে নিচ থেকে উপর পর্যন্ত একেবারে খারাপ নজরে দেখতে শুরু করেছে। প্রিয়ার সাথে সে ফ্লার্ট করতে শুরু করে দেয়। তার নাম, তার বাড়ি কোথায় এইসব জিজ্ঞাসা করতে শুরু করে। ঠিক ওই মুহূর্তে সুরেশ নামের ওই লোকটা হাতে একটা ছুরি নিয়ে সেখানে গিয়ে জগন্নাথের উপর হামলা করার চেষ্টা করে। জগন্নাথও এবার সুরেশকে ধরে নেয়। দুজনের মধ্যে হাতাহাতি চলছে। এদিকে প্রিয়া তো ভয়ে চিৎকার করতে করতে একটা কোণে গিয়ে বসে পড়ে। চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সাথে সাথে জগন্নাথের লোকজন সেখানে এসে হাজির। তারা সুরেশের হাত থেকে জগন্নাথকে তো বাঁচিয়ে নেয়, কিন্তু সুরেশও ততক্ষণে কোনোরকম করে সেখান থেকে পালিয়ে যায়। জগন্নাথের সবগুলো লোকজনও সাথে সাথেই সুরেশের পিছনে যেতে শুরু করে দেয়। তো এদিকে রুমে শুধু জগন্নাথ এবং প্রিয়া ছিল। জগন্নাথ প্রিয়াকে ভয় পেতে দেখে বলে, আরে আরে তুমি ভয় কেন পাচ্ছ? এগুলো তো আমাদের সাথে হরহামেশা হয়ে থাকে। তুমি এদিকে আসো, আমার পাশে আসো। বলো দেখি তোমার বাসা কই, তোমার বাবার নাম কি? প্রিয়া সুন্দর করে তার কাছে যায় আর বলে ওঠে, আমার বাবাকে তুমি ভালো করে চিনো, কারণ আমার বাবাকে তুমি নিজের হাতে খুন করেছিলে আমাদের জায়গা জমিন হাতিয়ে নেওয়ার জন্য। যখন আমার বাবার দলিলে সাইন করার জন্য রাজি হয়নি, তখন তুমি আর তোমার লোকজন মিলে আমার বাবাকে জানে মেরে ফেলেছ। হ্যাঁ, আমি সেই রামপ্রসাদের মেয়ে, যে রামপ্রসাদকে তুমি হত্যা করেছিলে। এইটা শুনে জগন্নাথের চোখ তো একেবারে কপালে উঠে যায়। কিন্তু প্রিয়তাকে আর বেশি কিছু বলার সুযোগ দেয় না। সাথে সাথে সে তাকে কোনো একটা ইঞ্জেকশন লাগিয়ে দেয়, যে ইঞ্জেকশন লাগানোর ফলে জগন্নাথ আর শ্বাস নিতে পারছে না। অর্থাৎ তার মৃত্যু কনফার্ম। প্রিয়া বলে, আমি চাইলে তো তোমাকে অনেক আগে শেষ করে দিতে পারতাম, কিন্তু এমনটা করলে সেটা তো কোনো রিভেঞ্জই হতো না। তুমি তো জানতে পারতে না যে তোমার মৃত্যুর কারণটা কি ছিল। এজন্যই তোমাকে জানিয়ে মেরেছি, যাতে মরতে মরতে যতগুলো পাপকর্ম করেছ সবগুলো যেন তোমার চোখের সামনে ভাসে। এইসব বলে প্রিয়া সেখান থেকে বেরিয়ে যায়। জগন্নাথের লোকজন এসে দেখে তার অবস্থা খারাপ। তাড়াতাড়ি তারা ডক্টরকে ডেকে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। জগন্নাথের গেম ওভার। ডক্টর জানতে পারে না জগন্নাথের মৃত্যুর কারণটা কি ছিল। মৃত্যুটা ন্যাচারাল মৃত্যু বলে চালিয়ে দেয়। এইভাবে প্রিয়া খুবই চালাকির সাথে তার বাবার মৃত্যুর প্রতিশোধটা সে নিজের হাতে নিয়েছে। আর এটাকেই বলে রিভেঞ্জ ইজ অ্যান আর্ট, অর্থাৎ প্রতিশোধ নেওয়া একটি শিল্প। এই মেসেজটার সাথে আমাদের প্রথম স্টোরিটা এখানে শেষ হয়। এরপর শুরু হয় দ্বিতীয় স্টোরি। তো দ্বিতীয় স্টোরিটা হচ্ছে শিবা নামের এই লোকটার। শিবা আমাদের তার সাথে পরিচয় করিয়ে দেয় যে তার নাম শিবা। সে এরকম একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। ফ্যামিলি বলতে তার পরিবারে তার ওয়াইফ বর্ষা আর তাদের ছোট্ট একটা বাচ্চা আছে। পরিবারের বিরুদ্ধে গিয়ে তারা লাভ ম্যারেজ করেছে। এখন শহরে একটা বাসায় থাকে আর কি। ছোট্ট পরিবার নিয়ে শিবা এবং বর্ষা অনেক হ্যাপিলি তাদের দিন পার করছে। দুজনের মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই। একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসে তারা। একটা গানে গানে আমাদের বেশ কিছুক্ষণ ধরে তাদের এসব রোম্যান্টিক সিনগুলো দেখানো হয়। এভাবে চলতে চলতে একদিন বর্ষা শিবাকে বলছিলাম কি, আমার ছোট বোন কাল রাতে আমাকে মেসেজ করেছিল, বলছে তার নাকি বিয়ে ঠিক হয়েছে। তো কি বলো তুমি, যাব কি? মা বাবা হয়তো আমাদের বাচ্চাকে দেখে সবকিছু ভুলে গিয়ে বুকে টেনে নেবেন, এটা আমার বিশ্বাস। শিবা পরিষ্কার না করে দেয়, বলে যারা আমাদের বিপদে আমাদের খবরও নেয়নি তাদের কাছে যাওয়ার আমাদের কোনো প্রয়োজন নেই। আমাদের একটা মাত্র বাচ্চা, তার জন্মের সময় তাকে একটিবারও দেখতেও পর্যন্ত আসেনি, তো সেখানে গিয়ে কী লাভ? এভাবে এসব নিয়ে তাদের মধ্যে কথা হচ্ছিল। তখনই দরজায় বেল বেজে ওঠে, আর দরজা খুলতে বর্ষা জানতে পারে শিবা তার জন্য নতুন একটা ফ্রিজ কিনে নিয়ে এসেছে। নতুন ফ্রিজটা দেখে বর্ষা অনেক হ্যাপি হয়, কিন্তু সে শিবাকে জিজ্ঞাসা করে, সবেমাত্র তো নতুন জব নিয়েছ শিবা, এতগুলো টাকা কিভাবে ম্যানেজ করেছ? শিবাও একটা বলে দেয়, আরে বস আমার কাজ দেখে আমার প্রমোশন করে দিয়েছে, 2 মাসের মধ্যে আমার স্যালারিও ডাবল করে দিয়েছে। তুমি এসব নিয়ে টেনশন করো না তো, এখন থেকে আমাদের লাইফ অন্যরকমভাবে চলবে। এইসব বলে শিবা বর্ষাকে বুঝতে দিয়ে দেয়, কিন্তু তার চোখে মুখে দেখে আমরা বুঝতে পারি ঘটনা আসলে অন্য কিছুই। আর ধীরে ধীরে গিয়ে আমরা জানতে পারি সে আসলে অনলাইন জুয়া খেলতে শুরু করেছিল। যত দিন যাচ্ছে অল্প অল্প করে সে এর মধ্যে পুরো আসক্ত হয়ে পড়ছে। উঠতে বসতে দাঁড়াতে ঘুমাতে খেতে সব জায়গায় হাতে মোবাইল ফোন নিয়ে এইসব খেলে চলেছে। কেননা ও যে 2-1টা জিতে লুভে যে পড়ে গেছিল। আর এভাবে সে অল্প দিনেই অনেকগুলো টাকা কামিয়ে নেয়, আর সে টাকাগুলো দিয়ে যখন যেটা ইচ্ছা সেটা গিয়ে কিনে নিয়ে আসে। বর্ষাকেও অনেক দামি দামি জুয়েলারি, অনেক দামি দামি শপিং করে দেয়। একদম কোনো ইচ্ছায় অপূর্ণ রাখছে না, সবগুলো পূরণ করছে। এই খেলার চক্করে পড়ে শিবা তার কাজেও মন দিচ্ছে না, মানে অফিসে গিয়েও সারাক্ষণ সে এটা নিয়ে পড়ে থাকে। কিন্তু এভাবে আর কতদিন?
এবার আস্তে আস্তে গিয়ে এইসব খেলাগুলো তাদের আসল চেহারা দেখাতে শুরু করে। এটা তো আমরা সবাই ভালো করে জানি। এইসব খেলাগুলো প্রথমে জিতিয়ে দিয়ে মানুষকে তাদের লোভে ফেলে তাদের প্রতি পুরোপুরি আসক্ত করে নেয়। এরপর গিয়ে শুরু করে আসল খেলা, যেটা আস্তে আস্তে এখন শিবার সাথে হতে শুরু করেছে। অর্থাৎ সে এতদিন জিতে জিতে অনেকগুলো টাকা উপার্জন করেছে না, এবার সে হারতে শুরু করেছে। এসব শিবাকে এমন পরিস্থিতিতে নিয়ে গেছে এখান থেকে সে ফিরে আসতে পারবে না। একের পর এক হারার পরও সে কোনোভাবে এটা ছাড়ছে না। যা কামাই করেছিল এতদিন সেগুলো যে এই খেলায় কোন দিকে যে হারিয়ে ফেলেছে ওইটা তার হুঁশই নেই। এখন উল্টো সে মানুষজনদের কাছ থেকে লোন নিচ্ছে আরও খেলার জন্য আর কি। এদিকে লোন নিচ্ছে, ওইদিকে সেগুলোও হারছে। এভাবে একজন দুজন নয়, অনেকগুলো মানুষের কাছ থেকে সে লোন নেয়। শিবার এমন পরিস্থিতি হয়ে গেছিল সারাক্ষণ মোবাইল হাতে। অফিসেও বেশ কয়েকবার তার নামে কমপ্লেন চলে এসেছে। অর্থাৎ সে কাজে কোনো মনই দিচ্ছে না। একদিন বস এসে তাকে এইভাবে হাতে নাতে ধরেও ফেলে। ব্যাস, এরপর কি, হাত থেকে চাকরিটাও যায়। এবার চাকরি হারা হয়ে সে তো আরও নিঃস্ব হয়ে গেছে। কিন্তু তারপরও তার কিছু যায় আসে না, সে খেলাগুলো ছাড়ছে না। কিন্তু আস্তে আস্তে কয়েকদিন পর থেকেই শুরু হয় পাওনাদারদের তাণ্ডব। যাদের যাদের কাছ থেকে ঋণ নিয়েছিল একে একে সবাই তাকে ধরছে আর এত এত পরিমাণের কথা শোনাচ্ছে যা তো বুঝতে পারছেন। এই লোকটা তো একদিন টাকা আদায় করার জন্য গুন্ডা নিয়ে তার বাসায় চলে যায়। চরমভাবে শিবাকে সে গালিগালাজ করতে শুরু করে দেয়। চিৎকার চেঁচামেচি শুনে বর্ষা বাইরে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। শিবা একটা বলে দেয় যে এর কাছ থেকে লাখখানেক টাকা ঋণ নিয়েছিলাম ব্যবসা করার জন্য, কিন্তু ব্যবসায় লস খেয়েছি। বলছি কিছুদিনের সময় দিচ্ছে না। এটা শুনে বর্ষা ভিতরে গিয়ে তার কিছু গহনাগাটি ছিল ওইগুলো নিয়ে এসে লোকটিকে দেয়, বলে এগুলো বিক্রি করে যত টাকা পাবে সেগুলো নিয়ে নিতে। কিন্তু শিবা কিছুতে এর জন্য রাজি হচ্ছিল না, গহনাগুলো সে দিতে চাইছিল না। লোকটাও একরকম জোরজবস্তি করেই গহনাগুলো নিয়ে সেখান থেকে চলে আসছিল। কিন্তু শিবা তার পিছন পিছন গিয়ে তাকে বলে এগুলো নিয়ে গিয়ে নাকি কোনো লাভ হবে না, এগুলো নাকি নকল গহনা। এখানে আমরা জানতে পারি শিবা ওই খেলায় টাকা হারতে হারতে এতটাই নিচে নেমে গেছিল সে বর্ষার আসল গহনাগুলো বিক্রি করে সেইখানে একই রকমের দেখতে নকল গহনা নিয়ে এসে রেখে দিয়েছে। এখন এটা জানতে পেরে এই লোকটা তো শিবাকে আরও আচ্ছা মতো কথা শুনিয়ে দেয়, বলে তুই কেমন চিটিং বাস লোক রে, নিজের পরিবারকে তুই এমনভাবে ধোকা দিচ্ছিস, আমাদের কথা তো বাদই দিলাম। দেখ, 1 সপ্তাহ সময় দিচ্ছি, এর মধ্যে যদি টাকা না পাই তাহলে সে ঘরবাড়ি লুট করে নিয়ে যাব। শিবা কি করবে কিছু বুঝতে পারছে না। মাথার উপর এতগুলো টাকা ঋণ, আর এদিকে একের পর এক লস খেয়ে চলেছে। উপর থেকে এসব ব্যাপারে যদি বর্ষা জানতে পারে তাহলে তো সবকিছু একদমই শেষ। অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করার পর তার মাথায় একটা প্ল্যান আসে। পরের সিনে শিবা বর্ষাকে বলে তুমি না বলেছিলে তোমার ছোট বোনের বিয়ে, তো কি বলো যাবে? বর্ষা বলে যেতে তো চাই, কিন্তু তুমি তো না করে দিয়েছিলে। শিবা বলে সরি, আমার একটু রাগ হয়েছিল, এই জন্য আমি এরকম করেছিলাম, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এক কাজ করো, আজকে বের হও, আমি আমার অফিসে কিছু কাজ আছে, ওইগুলো সেরে আমিও সেখানে উপস্থিত হব। শুনে বর্ষা তো অনেক হ্যাপি। এক মুহূর্ত দেরি করে না, সাথে সাথে ব্যাগটা গুছিয়ে সে তার বাপের বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর তার যাওয়ার পরেই শিবার মাথায় আসলে কি চলছিল সে ব্যাপারে আমরা জানতে পারি। জাস্ট দেখুন একবার সে কতটা নিচে নেমে গেছে। টাকার জোগাড় করার জন্য সে একটা বাচ্চাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তুলে নিয়ে তার ফ্যামিলিকে ব্ল্যাকমেল করবে আর কি। শিবা তার প্ল্যান মতো এটাই করে। সুজা বাচ্চাটাকে তুলে সে তার বাসায় নিয়ে আসে। বাচ্চাটার বাবাও ছিল শহরের নামি দামি অনেক বড় একজন বিজনেসম্যান। তো প্রথম আগে শিবা বাচ্চাটার সাথে বন্ধুত্ব করে নেয়, তাকে চকলেটস, নানা ধরনের খেলনা টেলনা সবকিছু এনে দেয়। বলে দেখো বেটা, আমি, তোমার বাবা, তোমার মা সবাই মিলে একটা গেম খেলছি, আর গেমসটা হচ্ছে তুমি এখানে লুকাবে, তারা তোমাকে খুঁজে বের করবে, যে জিতবে তাকে অনেকগুলো চকলেট আর আইসক্রিম দেওয়া হবে। এসব বলে আর কি সে বাচ্চাটাকে সামলে নেই। যার পরে সে সোজা বাচ্চাটার বাবাকে কল লাগায় আর বলে যদি তোমার মেয়েকে ঠিকঠাক পেতে চাও তাহলে 50 লাখ টাকার ব্যবস্থা করো। টাকা কোথায় কিভাবে নিয়ে আসতে হবে তা আমি কল করে জানিয়ে দিব। আর হ্যাঁ, যদি পুলিশকে বা কাউকে কিছু বলার চেষ্টা করেছো না তাহলে অনেক খারাপ হবে কিন্তু। মেয়েটার বাবা বলে স্যার আমাকে একদিনের সময় দিন, আমি কাউকে কিছু বলবো না, টাকার ব্যবস্থা করছি আমি। এসব বলে শিবা কলটা কাট করে দেয়। এখন শিবার আসল কাজ হচ্ছে মেয়েটিকে কোনোরকম ফুসলিয়ে পাশলিয়ে এখানে রাখা, মানে যাতে কান্না না করে ওইভাবে আর কি। এর জন্য অবশ্য শিবা পুরোপুরি চেষ্টা করে যায়। মেয়েটির সাথে সে খেলাধুলা করে, তাকে টিভিতে কার্টুন দেখায় আর তার পছন্দ মতো তাকে সবকিছু এনে দেয়। এভাবেই কোনোরকম রাতটা পার করে সকাল হওয়ার অপেক্ষা আর কি। সকাল হলেই তো সে হাতে টাকা পেয়ে যাচ্ছে, কিন্তু তার আগে আগে দরজায় বেল বেজে ওঠে। আর দরজার উপারে ছিল তার ওয়াইফ বর্ষা। বর্ষা তার বাপের বাড়ি থেকে ফিরে এসেছে, যেটার জন্য মোটেও শিবা প্রস্তুত ছিল না।
বর্ষা যদি এখনই সেই সব জানতে পারে তাহলে তো আরেক কেলেঙ্কাল। শিবা তাড়াতাড়ি মেয়েটার হাত মুখ বেঁধে তাদের একটা স্টোররুম ছিল, ওইখানে একটা বক্সের মধ্যে নিয়ে গিয়ে তাকে লুকিয়ে দেয়। তবে হ্যাঁ, বক্সের দরজা একটু করে আলগা করে রাখে যাতে করে মেয়েটা নিঃশ্বাস নিতে পারে। এরপর গিয়ে দরজা খোলে আর বর্ষাকে জিজ্ঞাসা করে, তুমি ফিরে এলে যে? বর্ষা বলে, ওইখানে যাওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ভেবেছিলাম বাচ্চার দিকে তাকিয়ে হলেও মা বাবা আমাকে বুকে টেনে নেবেন, কিন্তু আমার কথা বাদ দাও, আমার বাচ্চার দিকেও তারা একটিবার পর্যন্ত তাকায়নি। তাই ওইখানে থেকে আমি আর কি করব, এজন্য ফিরে এসেছি। শিবা কি করবে এখন কিছু বুঝতে পারছে না। উল্টাপাল্টা কিছু হয়ে গেলে তো একদমই শেষ। আর হয়ও কিন্তু সেটা, বক্সের দরজা যেটা আলগা করে রেখেছিল মেয়েটার নড়াচড়াতে সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এদিকে একটু পর বর্ষা যখন ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে যায়, তখন তাড়াতাড়ি শিবা স্টোররুমে ছুটে গিয়ে বক্স থেকে মেয়েটাকে বের করে, কিন্তু দেখে এ কোনো নড়াচড়া করছে না। ভয়ে শিবার অবস্থা নাজেহাল। যদি মেয়েটার কিছু হয়ে যায় তাহলে কি হবে? অনেক চেষ্টা করার পর অবশ্যই গিয়ে সে মেয়েটাকে হুঁশে নিয়ে আসতে পারে। ভয়ে সে এবার মেয়েটাকে আর বক্সের ভিতরে রাখে না, ওইখানে তাকে এক জায়গায় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় একদম মধ্যরাতে। শিবারা ঘুমাচ্ছিল, ওইদিকে মেয়েটা স্টোররুমে বসে বসে ভয়ে কান্না করছে। আওয়াজ শুনে একটু পর বর্ষার ঘুম ভেঙে যায়, আর আওয়াজ কোথা থেকে আসছিল সেটা ফলো করতে করতে সে স্টোররুমে গিয়ে উপস্থিত। আর এসে লাইট দিতে দেখে এই কাণ্ড। বর্ষা কিছু বুঝতে পারছে না এখানে কি হচ্ছে। তাড়াতাড়ি গিয়ে সে মেয়েটার হাত মুখ খুলে দিতে শুরু করে। তখনই পিছন থেকে শিবা এসে বর্ষাকে মানা করতে শুরু করে, বলে মেয়েটাকে না খুলতে। বর্ষা জিজ্ঞাসা করে, কি হচ্ছে কি এখানে এসব? এ কে, আর কেন বা তাকে তুমি এভাবে বেঁধে রেখেছ? শিবার কাছেও সব সত্যি বলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বর্ষাকে সে সব কিছু বলে দেয় যে সে এরকম জুয়া খেলায় সব কিছু হেরে গেছে। ঋণ নিতে নিতে মানুষজনদের কাছ থেকে 30-40 লাখ টাকার উপরে ঋণ নিয়েছে। এখন তার কাছে দুইটা অপশনই বাকি ছিল, এক নিজের জীবন দিয়ে দেওয়া, দুই এখন যেটা করছে সেটা করা। বর্ষাকে বলে, দেখো বর্ষা, কাল সকাল অবধি কোনোরকম একটু ম্যানেজ করে নাও। কাল সকালে 50 লাখ টাকা হাতে পেয়ে যাব। এগুলো দিয়ে সব ঋণগুলো পরিশোধ করে দিতে পারবো। বাকি যেগুলো থাকবে সেগুলো দিয়ে দেখবে এবার এমনভাবে খেলবো, দেখবে আর হারবই না। এবার থেকে শুধু লাভ আর লাভই হবে। মানে শিবা এখনো পর্যন্ত সে খেলাটা ছাড়ার নামই নিচ্ছে না। এইসব শুনে বর্ষার রাগের মাত্রা পার হয়ে যায়। শিবাকে খোঁসে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, বলে এক্ষুনি যাও, একে তার বাসায় দিয়ে আসো। শিবা তারপরও কোনোরকম রাজি হচ্ছিল না, বর্ষাকে মানানোর চেষ্টা করছে। বর্ষাও বলে, তুমি যাচ্ছ নাকি আমি পুলিশকে কল দিব? এই বলে বর্ষা তার মোবাইলটা নিয়ে পুলিশকে কল করতে যাচ্ছিল কি শিবা তাকে বাধা দেওয়ার চেষ্টা করতে গেলে দুজনের মধ্যে একটু হস্তাদস্তি হয়। যে হস্তাদস্তিতে শিবা ভুলবশত বর্ষাকে ধাক্কা দিয়ে বসে। বর্ষা গিয়ে পড়ে সোজা একটা টুলের উপর, মাথায় গুরুতর আঘাত লেগেছে, যার ফলে বর্ষার জায়গায় মৃত্যু হয়। শিবা কল্পনা করতে পারেনি যে এরকম কিছু একটা হয়ে যাবে। নিজের হাতে সে নিজের ভালোবাসার মানুষটাকে শেষ করে দিল। অনেক পরিমাণের কান্না করছে, কিন্তু কান্না করে কি আর হবে? তাকে তো আর ফিরিয়ে আনা যাবে না। এই খেলাগুলো চক্করে পড়ে কি থেকে কি হয়ে গেল। শিবা এখন কি করবে কিছু বুঝতে পারছে না। অবশেষে সে তার মোবাইলে লাইভে এসে যা যা হয়েছে সবকিছু বলতে শুরু করে। সাথে এটাও বলে, জীবনে যাই করো না কেন এই জুয়া খেলাগুলো চক্করে যেন কেউ না পড়ে। শিবার এই লাইফটা পুলিশ অব্দি গিয়ে পৌঁছেছে, যা দেখে পরের সিনে পুলিশ সেখানে এসে হাজির। পুলিশ এসে প্রথমে ওই বাচ্চা মেয়েটাকে উদ্ধার করে, তারপর দেখে নিচে বর্ষার লাশ পড়ে আছে, আর তার লাশের পাশে তার বাচ্চাটা বসে বসে অজোরে কান্না করছে। অন্য আরেক রুমে গিয়ে দেখে শিবাও নিজেকে নিজে শেষ করে দিয়েছে। বেঁচে থেকে আর কি বা করবে? নিজের হাতে তো নিজে সবকিছু শেষ করেছে। ভালোবাসার মানুষটাকেও হারালো, নিজেও মরল। শেষমেশ বাপ মা হারা হতে হয়েছে ছোট্ট নিষ্পাপে বাচ্চাটাকে। হাসি খুশি সুখের একটা পরিবার এভাবে শেষ হয়ে গেল। সত্যি শিবার এই স্টোরিটা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। অতিরিক্ত লোভ একদমই ঠিক না। সাথে এটাও যে টাকা পয়সা কামানো অতটাও সহজ না, কিন্তু যতটা আজকালকার দিনে অনলাইনে ঢুকলে সবাই বলে বেড়ায়, এটা ডাউনলোড করুন, অ্যাপে ঢুকুন, এটা করুন, ওটা করুন, দেখবেন টাকা আর টাকা। এই সব কিছু হচ্ছে আসলে ভাওতাবাজি। আমাদের সবাইকে সচেতন হতে হবে, এগুলো থেকে বিরত থাকতে হবে। আর শিবার মতো সেলফ রিভেঞ্জ ইজ দ্য বিগেস্ট ব্লান্ডার, অর্থাৎ আত্মপ্রতিশোধ জীবনের সবচেয়ে বড় ভুল। এই মেসেজের সাথে আমাদের দ্বিতীয় স্টোরিটা এখানে শেষ হয়। চলুন যাওয়া যাক 3 নাম্বার স্টোরির দিকে। তো 3 নাম্বার স্টোরিটা হচ্ছে আমাদের গোপাল নামের বৃদ্ধ এই লোকটার। গোপালের পরিবারে সে ছাড়া কেউই নেই। তার পুরো পরিবার সমুদ্রের সুনামিতে দুর্ঘটনায় মারা গেছে, তার ছেলে, ছেলের বউ সবাই। গোপাল এক সমুদ্রের পাশে বসবাস করে, আর দিন হলে সেই সমুদ্র পাড়েই একটা বেলুন শুটিংয়ের দোকান লাগিয়ে জীবনযাপন করছে। অর্থাৎ লোকজন বেলুনের নিশানা লাগিয়ে শ্যুট করে, সেরে আর কি। এইটা করে গোপাল কোন রকমের তার বাকি জীবনটা পার করছিল। সাথে গোপাল আমাদের এইটাও বলছে,
এক সময়ে সমুদ্রের বিশালতা, এখানে সবকিছু ছিল একদমই হাসি মাখা। সমুদ্রের ঢেউ তার সৌন্দর্য ছড়িয়ে দিত এখানে আসা পর্যটকদের মাঝে। কিন্তু বর্তমানে সেগুলো আর কিছু বেঁচে নেই। এখন এই সমুদ্র পাড়ে মানুষদের জীবন কাটছে ভয়ে আর আতঙ্কে। এর পিছনের কারণ হচ্ছে এখানে বসবাস করা রবি, সুনীল, আকাশ, এই তিন গুন্ডা এতটাই খারাপ যে তারাই সমুদ্র পাড়ে মানুষদেরকে একটুকুও শান্তিতে থাকতে দেয় না। দিন দুপুরে মানুষদের থেকে লুটপাট, কেউ কিছু বললে তাকে ধরে মারধর করা, এগুলো হচ্ছে তাদের পেশা। পুলিশ প্রশাসনও এগুলো কিছু কানে নেয় না, যার জন্য তাদের তাণ্ডব আরও দিন দিন বেড়েই চলেছে। বাচ্চা থেকে শুরু করে বুড়ো জোয়ান কাউকে ছাড় দেয় না, সবাইকে লুটপাট করে বেড়ায়। আর এই 3 গুন্ডার কারণে সমুদ্র পাড়ে মানুষদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। গোপালও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখে, কিন্তু কিছু করতে পারে না। এরপর এক রাতে গোপাল তার দোকানপাট বন্ধ করে বাসার দিকে যাচ্ছিল। আজকে একটু রাত হয়ে গেছে। তখনই গোপাল সেখানে দেখে ওই 3 গুন্ডা বদমাশ একটা মেয়েকে ধরে নিয়ে এসে তার সাথে জোর জবরদস্তি করছিল। এই দৃশ্য দেখে গোপাল তাড়াতাড়ি ছুটে যায় মেয়েটাকে বাঁচানোর জন্য। কিন্তু গোপাল বৃদ্ধ একজন মানুষ, এই 3 জনের সাথে সে পেরে উঠতে পারে না। অনেক রিকোয়েস্ট করে তাদের মেয়েটাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু এরা গোপালকে মেরে ধরে হুমকি ধুমকি দিয়ে মেয়েটাকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। এবারও গোপাল চেয়ে দেখা ছাড়া কিছু করতে পারে না। সিন শিফটের পরের দিন সকালে গোপাল প্রত্যেক দিনের মতো সকাল সকালে সে তার বেলুন শুটিংয়ের দোকানটা ওপেন করছিল। নোটিস করে সেখানে এক জায়গায় মানুষজনদের ভিড় লেগে আছে। চেক করার জন্য যায় সেখানে কি হয়েছে, আর গিয়ে দেখে কাল রাতের সেই মেয়েটা নির্মমভাবে সেইখানে মরে পড়ে আছে। ওই 3 জানোয়ার মেয়েটার সাথে খারাপ করে তাকে মেরে দিয়েছে। এই দৃশ্য দেখে গোপালের এতটাই যে খারাপ লাগে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না, ঘুমাতে পারে না। তার চোখের সামনে মেয়েটাকে তারা টানতে টানতে নিয়ে গেছে। গোপাল চেয়ে দেখা ছাড়া কিছু করতে পারেনি। চোখ বন্ধ করলে তার সামনে এইসব দৃশ্যগুলো ভেসে উঠছিল। অবশ্যই অনেক ভাবনা চিন্তা করার পর গোপাল সিদ্ধান্ত নেয় এই 3 গুন্ডার কোনো না কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। পরের দিন সকালেই একটা দোকানে গিয়ে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসে, আর একে একে সবগুলো জিনিসপত্র জোগাড় করে সে বসে পড়ে তার কাজে। কি করছে গোপাল, কি বানাচ্ছে তা তো দেখে আন্দাজ করতে পারছেন। জি হ্যাঁ, সে একটা গান বানাচ্ছিল। এমনকি গানের সে বুলেটগুলো সে নিজে তৈরি করে। দেখতে দেখতে সব কিছু রেডি, এবার মিশন কমপ্লিট করার পালা। সিন শিফটের রাতে ওই 3 বদমাশ এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। এদের মধ্যে সুনীল নামের উঠে একটু সাইডে যায় হালকা হওয়ার জন্য। গোপাল আগে থেকে এসে তাদের উপর নজর রাখছিল, আর সুযোগ বুঝেই এসে সুনীলকে সে গান পয়েন্ট করে নেয়। সুনীল তো হাসতে শুরু করে, আবে বুড়ো, তুই আমাকে বেলুন ফাটানোর মেশিন দেখে ভয় দেখাচ্ছিস? যা যা ভাগ এখান থেকে। গোপাল 1 সেকেন্ডও দেরি করে না, ঠাস করে মেরে দেয়। সুনীলের গেমোর জায়গায় খাল্লাস। আওয়াজ শুনে বাকি 2 জানোয়ার তাড়াতাড়ি সেখানে ছুটে যায়, কিন্তু ততক্ষণে গোপাল সেখান থেকে চলে গেছিল। এরা গিয়ে দেখে সুনীলের এভাবে লাশ পড়ে আছে। পরের দিনে পুরো সমুদ্র পাড়ে খবরটা ছড়িয়ে পড়ে। পুলিশ এসে তদন্ত করতে শুরু করে যে এরকমটা কে করতে পারে। কিন্তু যার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করছিল সেই বলছিল ভালোই তো হয়েছে, জানোয়ার একটা কমলো, যেই কাজটা করেছে সে একদমই ভালো করেছে। এভাবে আর কি সবাই তাদের মতো করে বলছে। সিন চলে যায় রাতে। এবার বাকি 2 জানোয়ার থেকে আরেকজনের পালা। আমরা দেখি আকাশ কোথা থেকে যেন ফিরছিল। এ জায়গায় আসতেই তার সামনে মেশিন নিয়ে গোপাল হাজির। বেশ, তারপর কি, আকাশকেও ধুম। সিন কাট হয়ে ডাইরেক্ট পরের দিন সকালে তার দোকানে সেইখানে চলে যায়। আরামসে গোপাল তার দোকান চালাচ্ছে। এদিকে পুলিশ টেনশনের মধ্যে পড়ে যায়। একের পর এক এভাবে মার্ডার হয়ে চলেছে, কিন্তু এগুলো করছে কে? বাট যেটাই হচ্ছিল এটা নিয়ে সমুদ্র পাড়ে সবাই অনেক হ্যাপি ছিল। পুলিশরা আসল খুনিকে বের করার জন্য অবশ্যই একটা প্ল্যান বানায়। তাদের একজন লোককে তারা লাগিয়ে দেয় সিভিল ড্রেস পরে, যাতে এখানে লোকদের মাঝে ঘোরাফেরা করে। রাতেও সব জায়গায় যেন নজর রাখে, সন্দেহজনক কাউকে দেখলে যেন বলে। এখন এদিকে 3 গুন্ডার মধ্যে বাকি ছিল শুধুমাত্র একজন, রবি। রবি কিন্তু বুঝে যায় তার সাথীদের মার্ডারগুলো এই গোপালই করছে, কারণ সেই ওই দিন ওই মেয়েটাকে বাঁচাতে চেয়েছিল, আর তার সামনে রবিরা মেয়েটাকে নিয়ে গেছিল। তাও এই বিষয়টা আরও কনফার্ম হওয়ার জন্য রবি কি করে রাতে চুপি চুপি গোপালের বাসায় যায়, যখন গোপাল বাসায় ছিল না। এখানে সে সেদিক সেদিক তল্লাশি নিতে শুরু করে, আর জিনিসপত্রগুলো দেখে সে কনফার্ম হয়ে যায় যে মার্ডারগুলি এই গোপালই করছে। ঠিক ওই সময় গোপালও তার বাসায় এসে উপস্থিত। বাইরে থাকতে দরজা খোলা দেখে সে বুঝে যায় তার বাসায় কেউ ঢুকেছে। ওইখানে লুকিয়ে সে অপেক্ষা করতে থাকে কে ঢুকেছে সে বের হওয়ার জন্য। দেখে এটা তার নেক্সট টার্গেট রবি ছিল। রবি বের হয়ে সোজা তার মতো করে চলে যাচ্ছে। গোপালও তার পিছু নিতে শুরু করে দেয়। রবিও বিষয়টা বুঝে গেছে যে কেউ একজন তার পিছু নিচ্ছে, যার জন্য সেও গোপালকে তার পিছনে পিছনে তার সুবিধা মতো জায়গায় নিয়ে আসে। এই জায়গায় আসার পর রবি উল্টো পিছন থেকে এসে গোপালের উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে একটা ফাইট হতে শুরু করে।
আর অফকোর্স গোপালের বয়স যেহেতু হয়েছে তাই সে রবির সাথে পেরে উঠতে পারছে না। রবি প্রথম দিকে গোপালকে অনেক মারে, কিন্তু গোপালও কোন রকম করে রবিকে আহত করে দেয়। আর এবার গিয়ে আসে খেলা শেষ করার পালা। গোপাল তার বন্দুকটা বের করে রবিকে জায়গায় খাল্লাস। আওয়াজ শুনে ওই যে পুলিশ অফিসারটা সিভিল ড্রেস পরে বিচে ঘুরে বেড়াচ্ছিল সে তাড়াতাড়ি সেখানে ছুটে আসে আর এসে দেখে মার্ডারগুলো আসলে গোপালই করছে। সাথে সাথে সে তার সিনিয়র অফিসারকে কল করে বিষয়টা জানিয়ে দেয়। সিনিয়র অফিসারও বলে যেতে দাও তাকে, আমরা পুলিশ হয়ে যে কাজটা আমরা করতে পারিনি সেই কাজটা গোপাল করে দেখিয়েছে। সে যা করেছে তা আইনের বিপরীত হলেও আমার মতে সে একদমই ঠিক করেছে। অন্তত সমুদ্র পাড়ে আগের মতো শান্তিটা হলো ফিরে আসবে, তাই কাউকে কিছু বলতে হবে না। যা দেখেছ সেগুলো ভুলে যাও। এভাবে তারা কেসটাকে ক্লোজ করে দেয়। সিন শিফটের পরবর্তী দিন সকালে সমুদ্র পাড়ে। সত্যি এই 3 জানুয়ারির মৃত্যুর পর সমুদ্র পাড়ে আবারও আগের মতো প্রশান্তিটা নেমে এসেছে। লোকজন এখন ভয় পাওয়া ছাড়া তাদের মন পছন্দ মতো ঘুরে বেড়াতে পারছে, যে যেমন খুশি চলতে পারছে, করতে পারছে। এখানে এখন আর কোনো গুন্ডা বদমাশ নেই যে তাদেরকে ডিস্টার্ব করবে। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গোপালের জন্যই। সত্যি গোপাল যেটা করেছে আসলে প্রশংসার দাবিদার। যেটাকে বলে রিভেঞ্জ ফর আদার্স ইজ এ নোবেল ডিড, অর্থাৎ অন্যের জন্য প্রতিশোধ নেওয়াটাও একটা মহৎ কাজের মধ্যে পড়ে। দারুণ এই মেসেজটার সাথে আমাদের 3 নম্বর স্টোরিটাও এখানে শেষ হয়। এবার আসা যাক সর্বশেষ 4 নম্বর স্টোরির দিকে। আমাদের 4 নম্বর কাহিনীটা হচ্ছে নন্দিনী নামের এই মেয়েটাকে নিয়ে। নন্দিনী একটা লেডিস কাপড়ের দোকানে জব করে। সুরেশ নামের এই ছেলেটা প্রায় নন্দিনীর পিছনে লেগেই থাকে, অর্থাৎ নন্দিনীকে সে পছন্দ করে। নন্দিনী অবশ্য একটু একটু সুরেশকে পছন্দ করত, তবে দুজনের মধ্যে এখনও কোনো কথাবার্তা হয়নি। সুরেশ নন্দিনীর পিছনে ঘোরাঘুরি করে, নন্দিনী যেখানে যায় সেও সেখানে চলে যায়, এগুলো চলছে আর কি। তবে সত্যি সুরেশ ছেলেটা অনেক ভালো, নন্দিনীকে সে আসলে অনেক ভালোবাসে। যাই হোক, ধীরে ধীরে আমরা জানতে পারি নন্দিনীর বাবার জটিল একটা রোগ হয়েছে, বর্তমানে হসপিটালে অ্যাডমিট আছে। তবে অপারেশনের জন্য অনেকগুলো টাকার প্রয়োজন, যা জোগাড় করতে নন্দিনীরা হিমশিম খেয়ে উঠছিল। এরপর একদিন নন্দিনী বাসায় এসে দেখে তার বাসায় কিছু লোক এসেছে তার সাথে দেখা করার জন্য। মূলত এরা এক কাপল ছিল। লোকটার নাম হচ্ছে কিশোর আর মহিলাটা হচ্ছে তার ওয়াইফ। এরা কি জন্য এসেছে সেটা একটু পরে বলছি, তার আগে বলে নি এদেরকে এখানে কে নিয়ে এসেছে। তো এদেরকে এখানে নিয়ে এসেছিল হচ্ছে নন্দিনীদের এলাকার তাদের পরিচিত বাদ্রীনাথ নামের এই লোকটা। আর ঘটনা হচ্ছে এই কিশোরদের মূলত কোনো কিছুর অভাব নেই। বিরাট একটা স্বর্ণের দোকান আছে, টাকা পয়সা সব কিছু আছে। যেটা নেই সেটা হচ্ছে একটা সন্তান। মেডিকেলি কিশোরের ওয়াইফ সন্তান জন্ম দিতে পারবে না, তো তারা চায় নন্দিনীর মাধ্যমে মেডিকেলিভাবে একটা সন্তান জন্ম দিতে, মানে নন্দিনী তাদের সন্তানের সারোগেট মাদার হবে আর কি। এর জন্য কিশোররা নন্দিনীকে 10 লাখ টাকা দিবে, 2 লাখ অ্যাডভান্স, বাকি প্রত্যেক মাসে মাসে 50,000 টাকা করে। আরগুলো বাচ্চা জন্ম দেওয়ার পর, সাথে বাচ্চা জন্ম দেওয়া অবধি নন্দিনীর থাকা খাওয়া সব কিছুরই ব্যবস্থা করে দেওয়া হবে। নন্দিনী এবং তার মা কিছুতে এর জন্য রাজি না, কারণ এতে করে পরবর্তীতে নন্দিনীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে পারে। বাদ্রীনাথ নামের তাদের এলাকার ওই লোকটা নন্দিনীকে অনেক করে বোঝায় যে দেখো বেটা, টাকার জন্য তোমার বাবার অপারেশন হচ্ছে না, উপর থেকে বাসার অবস্থাও তেমন একটা ভালো না, উপরওয়ালা তোমাকে সুযোগ একটা দিচ্ছে, এদেরও সাহায্য হয়ে যাচ্ছে আর তোমাদেরও সমস্যা দূর হচ্ছে, তাহলে এটাতে না কেন করবে। কিশোর এবং তার ওয়াইফও নন্দিনীকে অনেক করে রিকোয়েস্ট করে যে কাজটা পুরোপুরি মেডিকেলি হবে, তোমার কোনো কিছুর সমস্যা হবে না, আমরা একদম সব কিছুর ব্যবস্থা করে দিব। অবশ্যই অনেক রিকোয়েস্ট করার পর গিয়ে নন্দিনী রাজি হয়। কথা মতো কিশোরও অ্যাডভান্স 2 লাখ টাকা দিয়ে দেয়। এরপর মেডিকেলিভাবে সব কার্যক্রম শুরু হয়। দেখতে দেখতে 6 মাস পার হয়ে যায়। নন্দিনীও প্রেগনেন্ট হয়েছে। কিশোররাও নন্দিনীদের ভালো মতো থাকা খাওয়ার জন্য ভাড়া একটা ফ্ল্যাট নিয়ে দেয়। সাথে প্রত্যেক মাসে মাসে কিশোররা নিজেরাও এসে নন্দিনীর সাথে দেখা সাক্ষাৎ করে যায়। আর ওই যে মাসে মাসে যে 50,000 টাকার কথা হয়েছিল সেগুলো দিয়ে যায়। এভাবে 5-6 মাস সবকিছু ঠিকঠাকভাবে চলছে। কিশোর এবং তার ওয়াইফ গীতাও প্রায় সময় এসে নন্দিনীদের সাথে গল্পগুজব আড্ডা সাড্ডা মেরে যায়। ওইদিকে নন্দিনীর ওই আশিক অর্থাৎ সুরেশ আজ 5-6 মাস ধরে নন্দিনীর কোনো খোঁজখবর পাচ্ছে না। পাগলের মতো সেদিক সেদিক নন্দিনীকে খুঁজে চলেছে। আর এভাবে সে একদিন নন্দিনীকে পেয়েও যায়। কিন্তু নন্দিনীকে দেখে সুরেশ বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। বেচারার মনটা ভেঙে একেবারে চুরমার। সুরেশ মনে করে হয়তো নন্দিনীর বিয়ে হয়ে গেছে, তাই সে আরেক মুহূর্ত সেখানে দাঁড়ায় না, গাড়ি ঘুরিয়ে সোজা সেখান থেকে চলে যায়। নন্দিনীও তাকে মুখ ফুটে কিছু বলতে পারে না। যাই হোক, দেখতে দেখতে আরও বেশ কিছুদিন পার হয়। 1 মাস পার হয়ে অলরেডি অন্য একটা মাস ঢুকে যাচ্ছে। বাট কিশোরদের এখনও কোনো খোঁজ খবর নেই, না তারা টাকা দিয়ে গেছে, না কোনো যোগাযোগ করেছে এখনও। নন্দিনী এবং তার মা এসব নিয়ে কথা বলছিল কি তখনই সেখানে তারা যে ফ্ল্যাটে থাকে
তার মালিক এসে হাজির। এসে বলে, ম্যাডাম আপনাদের বাসাটা ছেড়ে দিতে হবে। আজ 2 মাস ধরে ফ্ল্যাটের কোনো ভাড়া দেওয়া হয়নি। কিশোর স্যারের সাথে যোগাযোগ করেছিলাম, সে বলেছে বাসা অন্য কাউকে দিয়ে দিতে। এইটা শুনে নন্দিনী এবং তার মায়ের পায়ের নিচ থেকে তো মাটি সরে যাওয়ার মতো অবস্থা। তাড়াতাড়ি তারা কিশোরকে কল করার চেষ্টা করে, কিন্তু কলে তাকে পাই না। এরপর নন্দিনী বাদ্রীনাথ নামের ওই লোকটাকেও কল করে, মানে যে কিশোরদের নন্দিনীর কাছে নিয়ে এসেছিল না। বাদ্রীনাথ নন্দিনীর গলা শুনে কলটা কাট করে মোবাইলটা অফ করে দেয়। সে বর্তমানে অন্য শহরে আছে। তাড়াতাড়ি নন্দিনী এবং তার মা মিলে কিশোরের বাসায় যায়, কিন্তু তারা গিয়ে তাকে পায় না। এরপর কোনোরকম তারা কিশোরের ওয়াইফ রাধিকার অ্যাড্রেস বের করে তার কাছে গিয়ে উপস্থিত। আর এখানে সে জানতে পারে রাধিকা এবং কিশোরের নাকি ডিভোর্স হয়ে গেছে। কিশোর বাসায় বউ রেখে বাইরে অন্য মেয়ের সাথে চক্কর চালাচ্ছিল, যেটা রাধিকা হাতে নাতে ধরে ফেলেছে। আর তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে তারা আলাদা হয়ে গেছে। নন্দিনী বলে, মানে কি? তাহলে আমার পেটে থাকা বাচ্চাটা? রাধিকা সোজাসুজি বলে দেয়, এইসব আমি জানি না, এইসবের মধ্যে আমি নেই। গিয়ে ওই হারামি কিশোরের সাথে কথা বলো, আমার এখানে এসে কোনো লাভ নেই। আমাদের ডিভোর্স হয়ে গেছে, তাহলে বাচ্চা নিয়ে কি আমি বসে বসে আঙুল চুষবো? এইসব বলে রাধিকা নন্দিনীদের সেখান থেকে পাঠিয়ে দেয়। নন্দিনীরা কোনোরকম কিশোরের জুয়েলারি দোকানটার অ্যাড্রেস বের করে পরে সিনে তার সেখানে গিয়ে উপস্থিত। কিশোরও যা হয়েছিল সেগুলোই বলে, মানে তার ওয়াইফের সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে, সে বাচ্চাটা দিয়ে এখন কি করবে। শুধুই তার 5-6 লাখ টাকা নাকি জলে গেল। তোমরা যাও, বাচ্চারা জন্মের পর অনাথ আশ্রমে দিয়ে দিও, আমার সাথে কোনো আর লেনদেন নেই। এসব বলে কিশোর সিকিউরিটি গার্ড দিয়ে নন্দিনীদেরকে সেখান থেকে বের করে দেয়। নন্দিনীরা পুরোই অসহায়। কিশোররা তাদের সাথে এটা একদমই ঠিক করেনি। নন্দিনীরা এসে তাদের প্রতিবেশী, তাদের এলাকার সবাইকে সবকিছু খুলে বলে। আর তারা সবাই বলে যে এটা একদমই ঠিক করেনি। আমরা গরিব বলে তারা যা ইচ্ছা আমাদের সাথে কি সেটা করবে? কেউ কেউ তো কিশোরকে ধরে নিয়ে এসে আচ্ছা মতো পেটানোর সিদ্ধান্ত নেই। কিন্তু নন্দিনী এরকমটা করতে না করে দেয়, কারণ তাদের সাথে একজন লয়ারও ছিল, যে বলে এটা নিয়ে নাকি তারা কোর্টে কেস করতে পারবে। নন্দিনীও সিদ্ধান্ত নেই এবার যা হবে তা আইনের মাধ্যমেই হবে। তারা যেটা করেছে এর জন্য শাস্তি তো পেতেই হবে। বেশ, পরের সিনে তারা পুলিশ স্টেশন গিয়ে কিশোরের বিরুদ্ধে কেস করে দেয়। এরই সাথে ওই লয়ারটা সোশ্যাল মিডিয়াতে নন্দিনীকে লাইভে নিয়ে এসে এসবের ব্যাপারে একটা ভিডিও বানায়। এর ফলে হয় কি, ঘটনাটা মিডিয়ার নজরে চলে আসে। তারপর আর কি, মিডিয়ার লোকজনের ঢল পড়েছে নন্দিনীর বাসায়। আর এভাবে ঘটনা টিভি নিউজ চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে পড়ে সব জায়গায়। সবাই নিউজটা দেখে নন্দিনীকে সাপোর্ট করতে শুরু করে, কারণ কিশোর তার সাথে এটা অন্যায় করেছে। সব জায়গায় কিশোরের বদনামি হতে শুরু করে, যার বড়সড় একটা ধাক্কা লাগে তার বিজনেসেও। তার এই কাণ্ডের কারণে তার যে পার্টনারগুলো ছিল তারাও একে একে তার থেকে সরে যেতে শুরু করেছে। নানা দিক থেকে এখন কিশোরের উপর প্রেশার আসতে শুরু করেছে। সাধারণ একটা মেয়ে ভেবে নন্দিনীকে এভাবে অপমান করেছে, যার ফলাফল দেখছে এখন খুবই ভয়াবহ। তাড়াতাড়ি কিছু টাকা নিয়ে সে সাথে সাথেই নন্দিনীর বাসায় ছুটে যায় তার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য। গিয়ে নন্দিনী এবং তার মায়ের কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে, বলছে যা হয়েছে সেগুলো হয়ে গেছে, তাকে মাফ করে দিয়ে যেন কেসটা তুলে নেয়। সে বাকি টাকাগুলো সাথে করে নিয়ে এসেছে, সাথে বাচ্চাটা জন্মের পর তার দায়ভারও সেই নিবে। কিন্তু নন্দিনী 1 টাকাও নিতে পরিষ্কার না করে দেয়। সে সাফ বলে দেয় যা হবে এবার কোর্টেই হবে। এদিকে কিশোর যে এখানে এসেছে সে খবরটা নন্দিনী এলাকার লোকজন জানতে পেরেছে। তারা তো আগে থেকে কিশোরের উপর খেপেছিল, যার জন্য এখন সবাই মিলে ছুটে আসছে কিশোরকে মারার জন্য। নন্দিনী কিশোরকে বলে, স্যার যদি বাঁচতে চান তাহলে জলদি এখান থেকে বেরিয়ে যান, না হলে এরা কিন্তু আপনাকে ছাড়বে না, আমিও কিছু করতে পারবো না। কিশোর ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ে। অবশ্য লোকজন তাকে মারার জন্য অনেক পিছু নেই, ধরতে পারলে আজকে কিন্তু খবর ছিল। যাই হোক, এভাবে কেসটা চলতে থাকে। ধীরে ধীরে কিশোরের নাম সুনাম খ্যাতি সবকিছু শেষ হয়ে যায়। দেখতে দেখতে এভাবে কিছু মাস পার হয়। নন্দিনীর ডেলিভারির ডেটও ঘনিয়ে এসেছে। হসপিটাল নিয়ে গেলে তার কিউট সুন্দর একটা বাচ্চা হয়, যেটাকে পেয়ে নন্দিনী অনেক হ্যাপি। এই বাচ্চার মুখ দেখে নন্দিনী সব কিছু ভুলে গেছে। হসপিটাল থেকে বাইরে আসলে মিডিয়ার লোকজন তাকে জিজ্ঞাসা করে যে এর পরের স্টেপ নন্দিনীরা কিভাবে নিবে, এই বাচ্চাটার দায়ভার এখন কার উপর যাবে। কিন্তু নন্দিনী এখন তাদের কোনো জবাব দেয় না। অরুতে করে সে হসপিটাল থেকে সোজা যায় হচ্ছে পুলিশ স্টেশন। গিয়ে সে আশ্চর্যভাবে কিশোরের উপর থেকে কেসটা তুলে নেয়। এরপর বাইরে এসে মিডিয়ার সামনে বলে বাচ্চাটার দায়ভার আজ থেকে তার উপরেই, নন্দিনী তার মা, নন্দিনী তার বাবা। কিশোররা যেটা করেছে সেটা শাস্তি তারা পেয়ে গেছে। জনগণের সামনে তাদের আসল মুখোশটা খুলে গেছে, ওইটাই তাদের শাস্তি। নন্দিনীর এখন কার উপর আর কোনো অভিযোগ নেই। তার সন্তানকে নিয়ে সে বাকি জীবন পার করতে চায়। এইসব বলে তারা বাসায় চলে আসে। তো পরের সিনে আমরা দেখি নন্দিনীরা যখন বাসায় ছিল তখন একটা লোক সেখানে আসছে নন্দিনীদের মারার জন্য। এ ছিল মূলত একজন কন্ট্রাক্ট কিলার, যাকে পাঠিয়েছিল হচ্ছে কিশোর। নন্দিনী এই বাচ্চাটা সবাইকে শেষ করে দেওয়ার জন্য মূলত একে পাঠিয়েছে।
তখন এদিকে কিশোর টিভিতে ওই নিউজটা দেখে, যেখানে নন্দিনী শেষ কথাগুলো বলেছিল, অর্থাৎ সে যে সবার উপর থেকে অভিযোগ সরিয়ে নিয়েছে, সে কেসটাও তুলে নিয়েছে। এখন এই নিউজটা দেখে কিশোর তার ভুল বুঝতে পারে। এইদিকে কন্ট্রাক্ট কিলারটা নন্দিনীকে মারার জন্য ফুল রেডি। মেইন টাইমে গিয়ে কিশোর তাড়াতাড়ি তাকে কল করে মানা করে দেয় যেন নন্দিনীকে না মারে, তাড়াতাড়ি সেখান থেকে যেন বেরিয়ে যায়। কন্ট্রাক্ট কিলারটাও কথা মতো সেখান থেকে চলে যায়। নন্দিনী এবং তার সন্তান জানে বাঁচল। নন্দিনীর ওই আশিক সুরেশ এতদিনে গিয়ে সবকিছু জানতে পেরেছে যে ঘটনা আসলে এরকম। সাথে সাথেই সে নন্দিনীর সাথে দেখা করে, আর এবার ফাইনালি সাহস করে সে তার মনের কথা নন্দিনীকে বলেই দেয়। নন্দিনীও তার মনের মানুষকে আবারও দেখতে পেয়ে অনেক হ্যাপি। সত্যি তাদের ভালোবাসাটা এখানে অন্যরকমভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এভাবেই দুজন একজন আরেকজনকে গ্রহণ করে নিয়েছে, সাথে ওই বাচ্চাটাকেও। আর এই স্টোরিটার মেসেজ হচ্ছে, ফরগিভিং ইজ দ্য বেটার রিভেঞ্জ, অর্থাৎ কখনো কখনো ক্ষমা করে দেওয়াটাই প্রতিশোধের চেয়ে উত্তম। এরই সাথে আমাদের আজকের দারুণ এই মুভিটা এখানে শেষ হয়। মুভিটা থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে, যা প্রত্যেকটা স্টোরির শেষে আমরা একটু আধটু হলেও বুঝতে পেরেছি। মুভিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সাথে যদি মনে করেন এসব ব্যাপারে আপনাদের পরিচিত লোকদের সচেতন হওয়া উচিত, তাহলে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যেতে যেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।